শুরু করার আগে একটা ঘটনা বলি। 2018 সাল। সুমনা একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুদ্ধিমান, পরিশ্রমী, সংবেদনশীল। একদিন অফিসে নতুন একজন এলো, আদিত্য। আদিত্য প্রথম দিন থেকেই সুমনার সাথে অসাধারণ ব্যবহার করলো। তোমার মতো বুদ্ধিমান মানুষ এই টিমে আর নেই, তুমি আমাকে অনেক ইন্সপায়ার করো। সুমনা ভাবল, কি চমৎকার মানুষ। 6 মাস পরে সুমনার সেরা প্রজেক্টের কৃতিত্ব আদিত্যর। সুমনার বস মনে করেন সুমনা আন্ডার পারফর্মার। সুমনার অফিসের বন্ধুরা মনে করেন সুমনা জেলাস এবং নেগেটিভ। এবং সুমনা নিজে ভাবছেন, হয়তো আমিই ভুল, হয়তো আমারই সমস্যা আছে। এই গল্প পড়ে কি কোনো পরিচিত মুখ মাথায় এলো? যদি এলো, তাহলে এই লেখাটা আপনার জন্যই। থমাস এরিকসনের সারাউন্ডেড বাই সাইকোপ্যাথ বইটা ঠিক এই প্রশ্নের উত্তর দেয়। কিভাবে কিছু মানুষ আপনার জীবনে ঢুকে পড়ে, আপনার সেরা গুণগুলোকে অস্ত্র বানায় এবং আপনি টেরও পান না। আজ আমি এই বইয়ের প্রতিটি অধ্যায় খুলে দেখাবো। শুধু সারসংক্ষেপ নয়, প্রতিটি অধ্যায়ের ভেতরের কথা, উদাহরণ এবং আপনার জীবনে কিভাবে কাজে লাগবে। চলুন। অধ্যায় 1, হু আর দোজ পিপল? এরা আসলে কারা? অধ্যায়ের মূল প্রশ্ন, সাইকোপ্যাথ মানে কি সিরিয়াল কিলার? থমাস এরিকসন প্রথম অধ্যায়েই একটা বড় ভুল ভাঙেন। আমরা যখন সাইকোপ্যাথ শুনি, মাথায় আসে হলিউড সিনেমার ভিলেন, জেলখানার কয়েদি, রক্তাক্ত অপরাধী। কিন্তু এরিকসন বলছেন এটা সবচেয়ে বড় ভুল ধারণা। বাস্তব সাইকোপ্যাথরা স্যুট পরে অফিসে আসে, আপনার পাশে বসে হাসে, সন্তানের স্কুলে অভিভাবক হিসাবে যায়, প্রতিবেশী হিসাবে সম্মান দেয়। যে তথ্যটা আপনাকে চমকে দেবে, গবেষক রবার্ট হেয়ার এর তথ্য অনুযায়ী সাধারণ জনগণে সাইকোপ্যাথ 1%, কর্পোরেট সিইওদের মধ্যে 4%, রাজনীতিবিদদের মধ্যে 3 থেকে 4%, আইনজীবীদের মধ্যে 3%। কেন উপরের পদে বেশি? কারণ সাইকোপ্যাথিক বৈশিষ্ট্যগুলো আত্মবিশ্বাস, নির্ভীকতা, আবেগহীন সিদ্ধান্ত, কেরিয়ারে সাহায্য করে। তারা অন্যকে পায়ের নিচে মারিয়ে ওপরে উঠতে পারে এবং কেউ বুঝতে পারে না। সাইকোপ্যাথির 3টি মূল বৈশিষ্ট্য। এরিকসন এই অধ্যায়ে 3টি জিনিস স্পষ্ট করেন। 1, এমপ্যাথি, শূন্য। তারা অন্যের কষ্ট অনুভব করতে পারে না। কেউ কাঁদছে দেখলে তারা ভাবে, এটা কিভাবে আমার কাজে আসবে। 2, অপরাধবোধ নেই। ভুল করার পরে সাধারণ মানুষ অপরাধবোধ পায়, সাইকোপ্যাথ পায় না। তারা কৌশল বদলায়, অনুশোচনা করে না। 3, দীর্ঘমেয়াদী লক্ষ্য। তারা সব কিছু পরিকল্পনা করে। আপনার সাথে বন্ধুত্ব হঠাৎ করে নয়, আপনাকে কতটুকু ব্যবহার করা যাবে সেটা হিসাব করে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এরিকসন লিখছেন, সাইকোপ্যাথরা মানুষ পড়তে পারে অসাধারণভাবে, কিন্তু তারা মানুষকে মানুষ হিসাবে দেখে না, দেখে রিসোর্স হিসাবে। আপনি তাদের কাছে একটি সম্পদ। যতদিন সম্পদ হিসাবে কাজে আসছেন ততদিন আছেন। যেদিন কাজে আসবেন না, সেদিন ফেলে দেওয়া হবে। অধ্যায় 2, হাউ ডু দে ডু ইট? তারা এটা কিভাবে করে? এই অধ্যায়টাই বইয়ের হৃদয়। এখানে এরিকসন উন্মোচন করেছেন সাইকোপ্যাথদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, চার্ম মোহনীয়তা। চার্মের 3টি স্তর। স্তর 1, ফার্স্ট ইমপ্রেশন ম্যানিপুলেশন। সাইকোপ্যাথরা
প্রথম দেখায় অসাধারণ ইমপ্রেশন তৈরি করে। তারা জানে কিভাবে চোখে চোখ রাখতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে কথা বলতে হয় যাতে মনে হয় এই মানুষটা শুধু আমার কথাই শুনছে। এটা স্বাভাবিক নয়। একজন সাধারণ মানুষ প্রথম দেখায় একটু নার্ভাস থাকে, সাইকোপ্যাথ থাকে না, কারণ তার কোনো সামাজিক উদ্বেগ নেই। স্তর 2, মিররিং, আয়নার কৌশল। এটা বইয়ের সবচেয়ে ফ্যাসিনেটিং অংশ। সাইকোপ্যাথ আপনার সাথে কথা বলতে বলতে আপনাকে স্ক্যান করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথার ধরন, মূল্যবোধ, ভয়, স্বপ্ন সব বুঝে নেয়। তারপর সে হয়ে যায় আপনার স্বপ্নের মানুষ। আপনি পরিবারকে ভালোবাসেন, সেও পারিবারিক। আপনি সৎ মানুষ পছন্দ করেন, সে অত্যন্ত সৎ। আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, সেও অ্যাডভেঞ্চারাস। এটা কোইন্সিডেন্ট নয়, এটা পরিকল্পনা। স্তর 3, ভালনারেবিলিটি মাইনিং, দুর্বলতা খনন। একবার বিশ্বাস অর্জন হলে সাইকোপ্যাথ শুরু করে আপনার গভীরে যেতে। তোমার সবচেয়ে বড় ভয় কি? ছোটবেলায় কি কষ্ট পেয়েছো? তোমার সবচেয়ে বড় রিগ্রেট কি? এই তথ্যগুলো সে মনে রেখে দেয় একটা ফাইলের মতো। পরে যখন দরকার হবে সেই ফাইল খুলবে। একটি বাস্তব উদাহরণ, রিমা তার নতুন বান্ধবী তানিয়াকে বলেছিল, আমার সবচেয়ে বড় ভয় হলো মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। 6 মাস পর যখন রিমা তানিয়ার কোনো ভুল ধরল, তানিয়া বলল, তুমি এরকম আচরণ করলে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার সাথে কেউ থাকবে না। সেই একই ভয়টাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হলো। রিমা চুপ হয়ে গেল, কারণ সেই কথাটা তার সবচেয়ে গভীর ক্ষতে আঘাত করেছিল। অধ্যায় 3, দ্য 4 বিহেভিয়ার্স, 4টি আচরণ যা সাইকোপ্যাথকে চেনায়। এরিকসনের ডিস তত্ত্ব এবং সাইকোপ্যাথি। এরিকসন তার আগের বই থেকে ডিস মডেল এখানে প্রয়োগ করেছেন, কিন্তু এই অধ্যায়ে তিনি মূলত 4টি সাইকোপ্যাথিক আচরণ চিহ্নিত করেছেন। আচরণ 1, সুপারফিশিয়াল চার্ম, উপরিভাগের মোহনীয়তা। সাইকোপ্যাথের চার্ম কৃত্রিম, কিন্তু এটা এত ভালোভাবে করা হয় যে বোঝা কঠিন। কিভাবে চিনবেন? সত্যিকারের উষ্ণ মানুষ সবার সাথে একরকম আচরণ করেন, সাইকোপ্যাথ করেন না। ওয়েটার, রিক্সা চালক, চাপরাশি, এদের সাথে তার আচরণ লক্ষ্য করুন। যদি উপরের মানুষের সামনে একরকম, নিচের মানুষের সামনে অন্যরকম, এটা একটা বড় সংকেত। আচরণ 2, গ্র্যান্ডিয়াস সেন্স অফ সেলফ, নিজের সম্পর্কে অতিরিক্ত বড় ধারণা। সাইকোপ্যাথ বিশ্বাস করে সে বিশেষ, সাধারণ নিয়মগুলো তার জন্য প্রযোজ্য নয়। উদাহরণ, অফিসে সবাইকে সময় মতো আসতে হয়, কিন্তু সাইকোপ্যাথিক বস সবসময় দেরিতে আসেন এবং কেউ কিছু বলতে পারে না, কারণ তার কাছে নিয়মটা অন্যদের জন্য, তার জন্য নয়। আচরণ 3, প্যাথোলজিক্যাল লাইং, রোগগ্রস্ত মিথ্যা বলা। সাধারণ মানুষ মিথ্যা বলে, কিন্তু মাঝে মাঝে, প্রয়োজনে। সাইকোপ্যাথ মিথ্যা বলে যখনই সত্যতার কাজে আসে না, এবং এত স্বাভাবিকভাবে বলে যে মনে হয় সত্যি, কারণ তাদের কোনো শারীরিক প্রতিক্রিয়া নেই মিথ্যা বলার সময়। সাধারণ মানুষ মিথ্যা বললে একটু ঘামে, চোখ সরিয়ে নেয়, কণ্ঠ কাঁপে। সাইকোপ্যাথের এই সংকেতগুলো থাকে না। আচরণ 4, ল্যাক অফ রিমোর্স, অনুশোচনার অনুপস্থিতি। কেউ কষ্ট পেয়েছে জেনেও সাইকোপ্যাথের ঘুম নষ্ট হয় না, কিন্তু সাবধান, তারা অনুশোচনার অভিনয় করতে পারে। আমি সত্যিই দুঃখিত, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো। এই কথাটা বলা হয়, কিন্তু অনুভব করা হয় না, এবং পরদিন একই আচরণ। পার্থক্য চেনার উপায়, সত্যিকারের অনুশোচনার পরে আচরণ বদলায়, সাইকোপ্যাথের অনুশোচনার পরে শুধু কথা বদলায়, আচরণ বদলায় না। অধ্যায় 4,
হু গেটস টার্গেটেড? কারা শিকার হয়? এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করেন না, কিন্তু করা উচিত। এরিকসন এই অধ্যায়ে একটা অস্বস্তিকর সত্যি বলেন, সবাই সমানভাবে শিকার হয় না। কিছু মানুষ সাইকোপ্যাথের জন্য বেশি আকর্ষণীয় টার্গেট। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? টার্গেট 1, অতিরিক্ত সহানুভূতিশীল মানুষ, যারা সবার কষ্ট নিজের মনে করে, যারা কাউকে না বলতে পারেন না, যারা সম্পর্ককে সব কিছুর উপরে রাখেন। কেন এরা বেশি শিকার? কারণ সাইকোপ্যাথ জানে এদের এমপ্যাথিকে ম্যানিপুলেট করা সহজ। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি কোথায় যাব? এই কথায় সহানুভূতিশীল মানুষ গলে যায়। টার্গেট 2, যাদের অ্যাপ্রুভালের প্রয়োজন বেশি, যারা সবার কাছে ভালো থাকতে চান, যারা কনফ্লিক্ট এড়িয়ে চলেন, যারা সমালোচনায় ভেঙে পড়েন। কেন এরা বেশি শিকার? কারণ সাইকোপ্যাথ তাদের অ্যাপ্রুভাল উইথড্র করে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যদি এটা না করো, আমি তোমাকে আর পছন্দ করব না, এটাই যথেষ্ট। টার্গেট 3, যারা সম্প্রতি কষ্ট পেয়েছেন, সদ্য ব্রেকআপ, চাকরি হারানো, প্রিয়জনের মৃত্যু। এই সময়ে মানুষ ভালনারেবল থাকে। সাইকোপ্যাথ ঠিক এই সময়েই আসে। আমি বুঝতে পারছি, আমিও একা ছিলাম এক সময়, এবং সেই ভালনারেবিলিটিকে পুরোপুরি কাজে লাগাই। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এরিকসন স্পষ্টভাবে বলেছেন, শিকার হওয়া আপনার দোষ নয়, সমস্যা আপনার ভালো গুণে নয়, সমস্যা সেই মানুষটার মধ্যে যে সেই গুণগুলোকে এক্সপ্লয়েট করে। কিন্তু জানলে সতর্ক থাকা যায়। অধ্যায় 5, দ্য ম্যানিপুলেশন প্লেবুক, ম্যানিপুলেশনের পূর্ণ কৌশল পুস্তক। এটাই বইয়ের সবচেয়ে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এরিকসন এখানে একে একে উন্মোচন করেছেন সাইকোপ্যাথের সব কৌশল। মনোযোগ দিন, কারণ এগুলো চেনা শিখলে আর কখনো ধোঁকা খাবেন না। কৌশল 1, লাভ বম্বিং, ভালোবাসার বোমা। কি হয়? শুরুতে অস্বাভাবিক পরিমাণ মনোযোগ, প্রশংসা, ভালোবাসা। কেন করে? আপনাকে নির্ভরশীল করতে, দ্রুত বিশ্বাস অর্জন করতে। বাস্তব উদাহরণ, প্রথম সপ্তাহতেই দিনে 50টা মেসেজ, তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমিই আমার সব, প্রতিদিন ফুল বা উপহার। সতর্ক সংকেত, স্বাভাবিক সম্পর্কে ভালোবাসা বাড়ে ধীরে ধীরে, হঠাৎ তীব্র ভালোবাসা এটা স্বাভাবিক নয়। প্রশ্ন করুন, এই মানুষটা আমাকে কতটুকু চেনে? এত তাড়াতাড়ি এত ভালোবাসা কিভাবে সম্ভব? কৌশল 2, গ্যাস লাইটিং, বাস্তবতা বদলে দেওয়া। কি হয়? আপনার স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে প্রশ্নবিদ্ধ করা। 3টি ধরন। ধরন ক, মেমোরি গ্যাস লাইটিং, তুমি এটা বলনি, এটা হয়নি, তুমি ভুল মনে করছো। ধরন খ, ইমোশনাল গ্যাস লাইটিং, তুমি অতিরিক্ত সেন্সিটিভ, এত ছোট বিষয়ে কাঁদছো, তোমার হিউমার নেই। ধরন গ, রিয়েলিটি গ্যাস লাইটিং, তুমি পাগল হয়ে যাচ্ছ, তোমার মাথা ঠিক নেই, ডাক্তার দেখাও। বাস্তব উদাহরণ, অফিসে মিটিংয়ে বস রাফায়েল প্রকাশ্যে সহকর্মী দেবাশিসকে বললেন, তোমার কাজ সত্যিই নিম্নমানের। পরে দেবাশিস বললেন, স্যার আপনি সবার সামনে বললেন, এটা আমাকে কষ্ট দিয়েছে। রাফায়েল বললেন, আমি কি বলেছি? আমি তো কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছিলাম, তুমি এত সেন্সিটিভ কেন? এই সেন্সিটিভিটি নিয়ে কর্পোরেট জগতে টিকবে না। এখন দেবাশিস কনফিউজড, নিজেকেই প্রশ্ন করছে, আমি কি বেশি সেন্সিটিভ? এটাই চাওয়া ছিল। কৌশল 3, ট্রায়াঙ্গুলেশন, তৃতীয় পক্ষের ফাঁদ। কি হয়? সাইকোপ্যাথ সবসময় একটা তৃতীয় মানুষ রাখে আপনাকে অস্থির রাখতে। ফ্রেমে, আমার এক্স আমাকে এখনও মেসেজ করে,
অফিসে সুপ্রিয়া আমাকে খুব পছন্দ করে। বন্ধুত্বে তোমার বন্ধু সৌরভ কিন্তু কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে না। কর্মক্ষেত্রে তোমার আগের জায়গায় এত সমস্যা ছিল না। উদ্দেশ্য আপনাকে প্রতিযোগিতায় রাখা, অনিরাপদ রাখা। সাইকোপ্যাথকে খুশি রাখার জন্য আপনি যাই করতে রাজি হবেন। কৌশল 4, সাইলেন্ট ট্রিটমেন্ট, নীরবতার শাস্তি। কি হয়? হঠাৎ সম্পূর্ণ যোগাযোগ বন্ধ, ফোন ধরে না, মেসেজ দিকে রিপ্লাই নেই, সামনে দিয়ে চলে যায়। কেন করে? আপনাকে শেখানো হচ্ছে যখন সাইকোপ্যাথকে অসন্তুষ্ট করবে এই শাস্তি পাবে। ফলাফল, আপনি ডেসপারেট হয়ে ক্ষমা চান। কিসের জন্য ক্ষমা জানেন না, কিন্তু সেই নীরবতা সহ্য করতে পারেন না। এই ডেসপারেট ক্ষমা চাওয়াটাই সাইকোপ্যাথের লক্ষ্য। এরপর থেকে আপনি আরও সতর্ক থাকবেন তাকে অসন্তুষ্ট না করতে। কৌশল 5, মুভিং দ্য গোলপোস্ট, লক্ষ্য সরিয়ে নেওয়া। কি হয়? আপনি যত ভালো করুন কখনো যথেষ্ট হয় না। উদাহরণ, বস বললেন রিপোর্টটা আরও বিস্তারিত করো। আপনি 20 পাতা রিপোর্ট দিলেন। বস বললেন এত বড় কেন, সংক্ষিপ্ত করো। আপনি 5 পাতাই করলেন। বস বললেন এত ছোট, গুরুত্বপূর্ণ তথ্য নেই। এই খেলার কোনো শেষ নেই, কারণ লক্ষ্যটা আসলে কখনো ছিল না। লক্ষ্য হলো আপনাকে সবসময় অপ্রতুল অনুভব করানো, যাতে আপনি সবসময় চেষ্টা করতে থাকেন, যাতে আপনি কখনো সন্তুষ্ট না হন, যাতে আপনি সাইকোপ্যাথের উপর নির্ভরশীল থাকেন। কৌশল 6, পিটি প্লে, করুণার নাটক। কি হয়? সাইকোপ্যাথ নিজেকে শিকার হিসাবে উপস্থাপন করে। উদাহরণ, যখনই আপনি সম্পর্ক ছেড়ে যেতে চান, আমার ছোটবেলা খুব কষ্টের ছিল, বাবা ছিলেন না, তুমি আমার একমাত্র ভরসা, তুমি চলে গেলে আমি বাঁচব না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার অতীত এরকম। এই কথাগুলো সত্যিও হতে পারে, কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে আপনাকে আটকে রাখতে। এরিকসনের কথা মনে রাখুন, কারো কষ্টের অতীত থাকতে পারে, কিন্তু অতীত কষ্ট বর্তমান ক্ষতি করার অনুমতি দেয় না। কৌশল 7, আইসোলেশন, বিচ্ছিন্নতার ফাঁদ। কি হয়? ধীরে ধীরে আপনাকে আপনার সাপোর্ট সিস্টেম থেকে আলাদা করা। এটা হঠাৎ হয় না, খুব ধীরে, খুব সূক্ষ্মভাবে। প্রথমে তোমার মা তোমাকে বেশি কন্ট্রোল করেন। 3 মাস পরে তোমার বন্ধুরা তোমার সুখ চায় না। 6 মাস পরে তোমার পরিবার আমাদের সম্পর্কের বিরুদ্ধে। 1 বছর পরে আপনি একা, শুধু সাইকোপ্যাথরাই আছে আপনার পৃথিবীতে। এখন সে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কৌশল 8, স্মিয়ার ক্যাম্পেইন, গোপন বদনাম। কি হয়? আপনি বের হয়ে যেতে চাইলে সাইকোপ্যাথ আগেই আপনার সুনাম নষ্ট করে রাখে। কিভাবে? সহকর্মীদের কাছে ওর সাথে কাজ করা কঠিন, খুব মুডি। বন্ধুদের কাছে আমি বলবো না, কিন্তু ও একটু আনস্টেবল। পরিবারের কাছে ও আমার সাথে ভালো ব্যবহার করে না। এতটাই বিশ্বাসযোগ্যভাবে যেন উদ্বিগ্ন হয়ে বলছে। ফলাফল, যখন আপনি সত্যি কথা বলবেন কেউ বিশ্বাস করবে না, কারণ সাইকোপ্যাথ আগেই সেই বিশ্বাস ধ্বংস করে দিয়েছে। অধ্যায় 6, অ্যাট ওয়ার্ক, কর্মক্ষেত্রে সাইকোপ্যাথ। যেখানে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, সেখানেই সবচেয়ে বড় বিপদ। এরিকসন এই অধ্যায়ে বিস্তারিত বলেছেন কর্মক্ষেত্রে সাইকোপ্যাথ কিভাবে কাজ করে। 3 ধরনের কর্মক্ষেত্র সাইকোপ্যাথ। ধরন 1, সাইকোপ্যাথিক বস। বৈশিষ্ট্য: উপরের ম্যানেজমেন্টে অত্যন্ত জনপ্রিয়, নিচের কর্মচারীদের সাথে ভিন্ন আচরণ, কৃতিত্ব নেন, দায় দেন অন্যকে, টিমে ভয়ের পরিবেশ তৈরি করেন, কখনো ভুল স্বীকার করেন না। সবচেয়ে বিপজ্জনক কৌশল, তিনি পাবলিকালি ছোট করেন না, প্রাইভেটলি করেন, যেখানে কোনো সাক্ষী নেই। বন্ধ দরজার আড়ালে যা বলেন সেটাই তার আসল চেহারা। ধরন 2, সাইকোপ্যাথিক সহকর্মী।
এরা বেশি বিপজ্জনক, কারণ এদের সাথে প্রতিদিন কাজ করতে হয়। বৈশিষ্ট্য: সামনে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, পিছনে তথ্য চুরি করে, আপনার আইডিয়া নিজের বলে চালায়, অফিসে দলাদলি তৈরি করে, সবার কাছে সবার বিরুদ্ধে বলে। শনাক্তকরণের উপায়: তারা সবার বিরুদ্ধে বলে, কিন্তু কখনো নিজে কিছু ভুল করে না। যদি কেউ আপনার কাছে সবার সম্পর্কে নেতিবাচক কথা বলে, সে আপনার সম্পর্কেও অন্যদের কাছে বলছে। ধরন 3: সাইকোপ্যাথিক কর্মচারী। এদের কথা কম বলা হয়, কিন্তু এরাও আছে। বৈশিষ্ট্য: অত্যন্ত চার্মিং ইন্টারভিউ দেয়, শুরুতে অসাধারণ কাজ করে, বিশ্বাস অর্জনের পরে কোম্পানির ক্ষতি করে, কোম্পানির তথ্য চুরি করে কম্পিটিটরকে দেয়, সহকর্মীদের বিরুদ্ধে ম্যানেজমেন্টকে লাগায়। অফিসে নিজেকে রক্ষার ব্যবহারিক পদ্ধতি। পদ্ধতি 1: ইমেল ট্রায়াল। গুরুত্বপূর্ণ সব কথোপকথন ইমেলে রাখুন। মৌখিক নির্দেশের পরে ইমেল করুন: আজকের আলোচনা অনুযায়ী আমি এটা করেছি। পদ্ধতি 2: উইটনেস। গুরুত্বপূর্ণ মিটিংয়ে একা যাবেন না। পদ্ধতি 3: ডকুমেন্টেশন। সব ঘটনা তারিখ সহ লিখে রাখুন। গ্যাস লাইটিংয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো প্রমাণ। অধ্যায় 7: ইন লাভ, প্রেমে সাইকোপ্যাথ। সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা। এরিকসন বলছেন, রোমান্টিক সম্পর্কে সাইকোপ্যাথ সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ এখানে আপনি সবচেয়ে ভালনারেবল। 3টি ধাপ, যে চক্রটা বুঝলে সব পরিষ্কার হয়। ধাপ 1: আইডিয়ালাইজেশন। আপনি পৃথিবীর সেরা, সব কিছু নিখুঁত, আপনি নিখুঁত, সম্পর্ক নিখুঁত, ভবিষ্যৎ নিখুঁত। এই পর্যায়ে সাইকোপ্যাথ আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে, আপনার স্বপ্নকে তার স্বপ্ন বলে, আপনার পরিবারকে ভালোবাসার ভান করে। এই পর্যায়টা বাস্তব মনে হয়, কারণ সাইকোপ্যাথ এটা বিশ্বাসযোগ্যভাবে করে। ধাপ 2: ডিভ্যালুয়েশন। আপনি এখন সমস্যা। ধীরে ধীরে কথাগুলো বদলায়। তুমি আগে এরম ছিলে না, তোমার সাথে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? আপনি চেষ্টা করেন পুরনো সময়টা ফিরিয়ে আনতে, কিন্তু সেই সময়টা আসলে কখনো ছিল না, সেটা ছিল একটা পারফরমেন্স। ধাপ 3: ডিসকার্ড। আপনি এখন অপ্রয়োজনীয়, হঠাৎ করে সব শেষ। হয়তো সে চলে যায়, হয়তো এমন আচরণ করে আপনি চলে যেতে বাধ্য হন, এবং সে তখন অন্য একজনের সাথে আইডিয়ালাইজেশনের পর্ব শুরু করে। এই চক্র বারবার চলে। ট্রমা বন্ড কেন ছাড়তে পারেন না? এরিকসন এই অধ্যায়ে ট্রমা বন্ড নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি হয় মস্তিষ্কে? কষ্ট, তারপর হঠাৎ ভালোবাসা, ডোপামিন রিলিজ। এই প্যাটার্ন বারবার হলে মস্তিষ্ক এটার উপর নির্ভরশীল হয়ে পড়ে, নেশার মতো। এই কারণেই আপনি জানেন সম্পর্কটা ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারেন না। ছাড়লেও ফিরে আসেন। এটা আপনার দুর্বলতা নয়, এটা নিউরোকেমিস্ট্রি। কিন্তু এটা জানলে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। অধ্যায় 8: ইন দ্য ফ্যামিলি, পরিবারে সাইকোপ্যাথ। সবচেয়ে জটিল এবং কম আলোচিত অধ্যায়। এরিকসন এই অধ্যায়ে একটা কঠিন সত্যি বলেন: পরিবারের সদস্যও সাইকোপ্যাথ হতে পারেন, এবং এটাই সবচেয়ে কঠিন পরিস্থিতি, কারণ সমাজ বলে পরিবার মানেই ভালো। পারিবারিক সাইকোপ্যাথিক 3টি রূপ। রূপ 1: সাইকোপ্যাথিক বাবা বা মা। বৈশিষ্ট্য: সন্তানদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করেন, একজনকে গোল্ডেন চাইল্ড, অন্যজনকে স্কেপগোট করেন, সন্তানের কৃতিত্বকে নিজের বলেন, সন্তানের ব্যর্থতাকে সন্তানের দোষ বলেন, সন্তানকে অন্যের সাথে তুলনা দিয়ে ছোট করেন। দীর্ঘমেয়াদী প্রভাব: এই পরিবেশে বড় হওয়া সন্তান নিজেকে কখনো যথেষ্ট মনে করেন না, সবসময় অ্যাপ্রুভাল খোঁজেন, সহজেই সাইকোপ্যাথির পরবর্তী শিকার হন। রূপ 2: সাইকোপ্যাথিক ভাই বা বোন। এরা পরিবারে নিজেকে ভালো, অন্যকে খারাপ দেখায়,
মা বাবার কাছে সুবিধে নেওয়ার জন্য অন্যকে বলি দেয়। পরিবারের সম্পত্তি বা সুবিধায় বেশি ভাগ পেতে চায়। রূপ 3, সাইকোপ্যাথিক জীবনসঙ্গী। এটা সবচেয়ে বেশি দেখা যায় এবং বের হওয়া সবচেয়ে কঠিন, কারণ সন্তান থাকতে পারে, আর্থিক নির্ভরশীলতা, সামাজিক চাপ, পরিচিতরা বিশ্বাস করে না। বের হওয়ার পরিকল্পনা। এরিকসন বলছেন, বের হওয়ার আগে প্রস্তুতি নিন। প্রস্তুতি 1, আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন। প্রস্তুতি 2, বিশ্বস্ত মানুষদের আগে থেকে জানান। প্রস্তুতি 3, প্রফেশনালদের সাহায্য নিন। প্রস্তুতি 4, একটা সেফটি প্ল্যান রাখুন। অধ্যায় 9, প্রোটেক্টিং ইয়োরসেলফ, নিজেকে রক্ষা করুন। এই অধ্যায়টাই বইয়ের সবচেয়ে কার্যকর অংশ। এরিকসন এখানে ব্যবহারিক পদ্ধতি দিয়েছেন। সুরক্ষার 5টি স্তর। স্তর 1, রিকগনিশন, চেনা শেখা। সবার আগে চিনতে হবে। রেড ফ্ল্যাগ লিস্ট, এই লক্ষণগুলো দেখলে সতর্ক হন। প্রথমেই অস্বাভাবিক তীব্র ভালোবাসা বা বন্ধুত্ব। সবসময় নিজেকে ভিকটিম হিসাবে দেখায়, কখনো ভুল স্বীকার করে না, আপনার সাপোর্ট সিস্টেমকে নেতিবাচকভাবে দেখায়, আপনার অনুভূতিকে অস্বীকার করে, মেজাজ অদ্ভুতভাবে ওঠানামা করে, অন্যদের সাথে সুবিধা মতো আচরণ করে, প্রতিশ্রুতি দেয় কিন্তু রাখে না, আপনার দুর্বলতা জানলেই সেটা ব্যবহার করে। স্তর 2, বাউন্ডারিজ, সীমানা তৈরি। এরিকসন বলছেন, বাউন্ডারিজ মানে দেয়াল নয়, বাউন্ডারিজ মানে দরজা। আপনি ঠিক করবেন কে ঢুকবে এবং কে ঢুকবে না। কিভাবে বাউন্ডারি তৈরি করবেন? ধাপ ক, স্পষ্ট করুন কোন আচরণ গ্রহণযোগ্য নয়। ধাপ খ, সেই সীমা ভাঙলে কনসিকুয়েন্স জানান। ধাপ গ, সেই কনসিকুয়েন্সেস কার্যকর করুন। সবচেয়ে বড় ভুল, বাউন্ডারি বলা কিন্তু কার্যকর না করা। এতে সাইকোপ্যাথ শেখে আপনার বাউন্ডারিতে কোনো মানে নেই। স্তর 3, গ্রে রক মেথড, পাথর হন। কী করবেন? সাইকোপ্যাথের সাথে থাকতে বাধ্য হলে, যেমন অফিসে বা পরিবারে, নীরস হয়ে যান। কম কথা বলুন, তথ্য কম দিন, আবেগ কম দেখান। কেন কাজ করে? সাইকোপ্যাথ চাই আপনার আবেগ না পেলে আপনার মধ্যে আগ্রহ কমে যাবে। সতর্কতা, গ্রে রক একটি কৌশল, জীবনযাপনের পদ্ধতি নয়। দীর্ঘদিন নিজের আবেগ দমন করলে নিজেরই ক্ষতি। তাই গ্রে রক ব্যবহার করুন বের হওয়ার পরিকল্পনা করার সময়। স্তর 4, নো কন্ট্যাক্ট বা লিমিটেড কন্ট্যাক্ট। সবচেয়ে কার্যকর সুরক্ষা। নো কন্ট্যাক্ট, সম্পূর্ণ যোগাযোগ বন্ধ। যখন সম্ভব রোম্যান্টিক সম্পর্কে, বন্ধুত্বে। লিমিটেড কন্ট্যাক্ট, ন্যূনতম যোগাযোগ। যখন সম্পূর্ণ যোগাযোগ বন্ধ সম্ভব নয়, কর্মক্ষেত্রে, পরিবারে। লিমিটেড কন্ট্যাক্টে শুধু প্রয়োজনীয় কথা বলুন, ব্যক্তিগত তথ্য দেবেন না, সাক্ষী রাখুন। স্তর 5, রিবিল্ড, নিজেকে পুনর্নির্মাণ। সাইকোপ্যাথিক সম্পর্ক থেকে বের হওয়ার পরে নিজেকে রিবিল্ড করতে হয়, কারণ দীর্ঘ সময় সাইকোপ্যাথের সাথে থাকলে আপনি নিজের একটা অংশ হারিয়ে ফেলেন। কিভাবে রিবিল্ড করবেন? প্রফেশনাল থেরাপি, লজ্জার কিছু নেই। বিশ্বস্ত মানুষের সাথে সময় কাটান, নিজের পুরনো শখগুলো ফিরিয়ে আনুন, ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিন আত্মবিশ্বাস ফেরাতে। নিজেকে সময় দিন, নিরাময় রাতারাতি হয় না। অধ্যায় 10, দ্য রোড টু রিকভারি, সুস্থতার পথ। যে কথাগুলো কেউ বলে না কিন্তু বলা দরকার, এরিকসন এই শেষ অধ্যায়ে অত্যন্ত সত্যি 1, আপনি তাকে মিস করবেন। সম্পর্ক শেষ হওয়ার পরে তাকে মিস করা স্বাভাবিক। এটা আপনার দুর্বলতা নয়, এটা ট্রমা বন্ড। এই অনুভূতি দিয়ে বিচার করবেন না সম্পর্কটা ভালো ছিল কি না। সত্যি 2, ক্লোজার নাও পেতে পারেন। আপনি চান সে স্বীকার করুক, হ্যাঁ আমি ভুল করেছিলাম। এটা হবে না, ক্লোজার নিজেকে দিতে হবে। সেই দিনটার জন্য অপেক্ষা করবেন না। সত্যি 3,
পরে সুস্থ সম্পর্ক কঠিন লাগবে। সাইকোপ্যাথিক সম্পর্কের পরে সুস্থ সম্পর্ক মাঝে মাঝে বোরিং লাগে, কারণ আপনি নাটক এবং উত্তেজনায় অভ্যস্ত হয়ে গেছেন। শান্তিকে সুযোগ দিন। সুস্থ সম্পর্ক উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু নিরাপদ। এই নিরাপত্তাটাই আসল। সুস্থ সম্পর্কের পাঁচটি বৈশিষ্ট্য বোঝার জন্য। সুস্থ সম্পর্ক, সাথে থাকলে শক্তি পাওয়া যায়। অসুস্থ সম্পর্ক, সাথে থাকলে ক্লান্ত লাগে। সুস্থ সম্পর্ক, ভুল হলে ক্ষমা চাওয়া হয়। অসুস্থ সম্পর্ক, ভুল অস্বীকার করা হয়। সুস্থ সম্পর্ক, পরিবার বন্ধু সবাই আছে। অসুস্থ সম্পর্ক, ধীরে ধীরে সবাই দূরে। সুস্থ সম্পর্ক, দুজনেই নিজেদের মত দিতে পারেন। অসুস্থ সম্পর্ক, একজনের মত চাপিয়ে দেওয়া হয়। সুস্থ সম্পর্ক, ভবিষ্যৎ পরিকল্পনা দুজনে। অসুস্থ সম্পর্ক, ভবিষ্যৎ শুধু কথাই, কাজে নেই। বোনাস অধ্যায়, বইটির সীমাবদ্ধতা সৎভাবে বলা দরকার। একটা ভালো বিশ্লেষণে বইয়ের দুর্বল দিকও বলতে হয়। 3টি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা 1, সব নেতিবাচক আচরণ সাইকোপ্যাথি নয়। কেউ হয়তো নিজের ট্রমা সার্ভাইভার, অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আছেন, ভুলভাবে শিখেছেন সম্পর্ক কিভাবে হয়। এদের সাইকোপ্যাথ বলা ভুল এবং অন্যায়। পার্থক্য, সাইকোপ্যাথ সচেতনভাবে ক্ষতি করে, অন্যরা হয়তো নিজেও জানে না তারা কষ্ট দিচ্ছে। সীমাবদ্ধতা 2, এই বই পড়ে সবাইকে সন্দেহ করা বিপজ্জনক। অনেকে বই পড়ার পরে প্রতিটি মানুষের মধ্যে সাইকোপ্যাথ খোঁজেন। এটা নিজেকে আরও বেশি আইসোলেট করে। সীমাবদ্ধতা 3, পশ্চিমা দৃষ্টিভঙ্গি। বইটি ইউরোপিয়ান প্রেক্ষাপটে লেখা। আমাদের সামাজিক কাঠামো, পারিবারিক চাপ আলাদা। কিছু পরামর্শ আমাদের জন্য সরাসরি প্রযোজ্য নয়। সম্পূর্ণ বইয়ের সারসংক্ষেপ এক নজরে। অধ্যায় 1, সাইকোপ্যাথ চেনা যায় না সহজে, কারণ তারা স্বাভাবিক। অধ্যায় 2, চার্ম, মিররিং এবং ভালনারেবিলিটি মাইনিং তাদের অস্ত্র। অধ্যায় 3, 4টি মূল আচরণ: চার্ম, গ্র্যান্ডিসিটি, লাইং, নো রিমোর্স। অধ্যায় 4, সহানুভূতিশীল ও অ্যাপ্রুভাল প্রত্যাশী মানুষ বেশি ঝুঁকিতে। অধ্যায় 5, 8টি ম্যানিপুলেশন কৌশল চিনলেই রক্ষা। অধ্যায় 6, কর্মক্ষেত্রে ডকুমেন্টেশন ও উইটনেস সবচেয়ে জরুরি। অধ্যায় 7, আইডিয়ালাইজ, ডিভ্যালু, ডিসকার্ড চক্র এবং ট্রমা বন্ড। অধ্যায় 8, পারিবারিক সাইকোপ্যাথ সবচেয়ে জটিল, পরিকল্পনা করে বের হন। অধ্যায় 9, রিকগনিশন, বাউন্ডারিজ, গ্রে রক, নো কন্ট্যাক্ট, রিবিল্ড। অধ্যায় 10, ক্লোজার, নিজে দিন, সুস্থ সম্পর্কে সুযোগ দিন। চূড়ান্ত কথা, শুধু আপনার জন্য। মনে আছে শুরুর গল্পটা, সুমনার কথা? সুমনা একদিন এই বইটা পড়েছিল এবং প্রতিটি পাতায় সে চিনতে পেরেছিল কি হয়েছিল তার সাথে। সে কাঁদেনি, রাগ হয়নি, শুধু বুঝেছিল এটা আমার দোষ ছিল না। সেই একটা উপলব্ধি তার জীবন বদলে দিয়েছিল। আপনিও হয়তো এই গল্পটা শুনতে শুনতে কিছু চিনতে পেরেছেন। কোনো মুখ মনে এসেছে, কোনো পুরনো কষ্ট উঠে এসেছে। আমি বলতে চাই, সেই কষ্টটা বাস্তব ছিল। আপনি বেশি সেন্সিটিভ ছিলেন না, আপনি ভুল বোঝেননি, আপনি ঠিক অনুভব করেছিলেন। এবং এখন যখন আপনি জানেন, আপনি আর সহজ শিকার নন। সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো ব্যবহৃত হয়নি। সবচেয়ে শক্তিশালী সে যে বুঝেছে কী হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছে, আর নয়। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, এখনই সেই একজন মানুষকে পাঠান যার এটা দরকার। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দেবে। এই ধরনের গভীর বিশ্লেষণ প্রতি সপ্তাহে পেতে ফলো করুন এবং কমেন্ট করুন কোন বইটি পরের সপ্তাহে আপনি চান।